হত্যা মামলায় আদালতে আসাদুজ্জামান মিয়া দুর্নীতির টাকায় কিনেছেন শত শত একর জমি। আশুলিয়ায় আজও 2 শতাধিক কারখানা বন্ধ, শ্রীপুরে শ্রমিক বিক্ষোভ। আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, সেপ্টেম্বরে মৃত্যু 19, আক্রান্ত 4000, দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21-এর সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে আদালতে হাজির করা হয়েছে। হত্যা মামলায় তাকে 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। এর আগে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগে খিলগাঁও থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। আসাদুজ্জামান মিয়া 2015 থেকে 2019 সাল পর্যন্ত ডিএমপি কমিশনারের দায়িত্ব পালন করেন। পরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান পদে নিয়োগ দেয় বিগত সরকার। 2022 সালের সেপ্টেম্বরে আসাদুজ্জামান মিয়ার চুক্তির মেয়াদ শেষ হয়। গত জুন মাসে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে রাজধানীতে তার একাধিক ফ্ল্যাট, প্লট ও জমির তথ্য বেরিয়ে আসে। এরই মধ্যে আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের অনুসন্ধানে 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরে একাধিক ফ্ল্যাট, প্লট, বাড়ি ও জমি রয়েছে। পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রীর নামে ঢাকায় একটি বাড়ি ও 2টি ফ্ল্যাট এবং মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া ঢাকা, ফরিদপুর, গাজীপুর ও নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তানদের নামে 67 শতক জমি রয়েছে। এই 3 জেলায় তার পরিবারের সদস্যদের নামে আছে আরও 166 শতক জমি। বিস্তারিত মানিক শিকদারের রিপোর্টে। নিরাপত্তা বিধানের জন্য আমাদের যে কলাকৌশলগুলো রয়েছে। আসাদুজ্জামান মিয়া 2015 থেকে 2019 সাল পর্যন্ত ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় সরকার। 2022 সালের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয়। সাবেক এই পুলিশ কর্মকর্তা বরাবরই ছিলেন বিতর্কিত। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের 1 নম্বর লেনে 166 এবং 167 নম্বরে 10 কাঠা জমির উপর 6 তলা বাড়ির মালিক আসাদুজ্জামান মিয়ার স্ত্রী আফরোজা জামান। ইস্কাটনেও আসাদুজ্জামান মিয়ার স্ত্রীর নামে একটি ফ্ল্যাট আছে। আরও একটি ফ্ল্যাট রয়েছে ধানমন্ডিতে। গাজীপুরের কালীগঞ্জের চাঁদখোলা মৌজায় 2017 থেকে 2019 সালের মধ্যে মোট 106 শতক জমি কেনা হয় আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা জামানের নামে। এছাড়া 2018 সালের নারায়ণগঞ্জের রূপগঞ্জের কৈয়ামশাইল কায়েতপাড়া মৌজায় আফরোজার নামে 28 শতক জমি কেনা হয়। একই বছর এই মৌজায় আরও 32 শতক জমি কেনা হয় তার নামে। পূর্বাচলে 10 কাঠা জমি রয়েছে আসাদুজ্জামান মিয়ার নামে। এছাড়া আসাদুজ্জামানের পরিবারের সদস্যদের নামে রাজধানীর আফতাবনগরে 21 কাঠা জমি রয়েছে। নিকুঞ্জ একে আসাদুজ্জামানের ছোট ছেলের নামেও রয়েছে একটি বাড়ি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়া শিল্পাঞ্চলে আজও বন্ধ রয়েছে 2 শতাধিক কারখানা। এর মধ্যে 86টি কারখানা অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনের 13 ধারা মোতাবেক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বাকি 133টি কারখানায় দেয়া হয়েছে সাধারণ ছুটি। নাশকতার সন্দেহে 3 জনকে আটক করে যৌথ বাহিনী। চালু রয়েছে শিল্পাঞ্চলের অন্যান্য কারখানা সহ ঢাকা ইপিজেড এর কারখানাগুলো। অন্যদিকে গাজীপুরের শ্রীপুরের বর্মি এলাকায় হোয়াইট হর্স ফার্মাসিউটিক্যাল কারখানায় বেতন, মাতৃত্বকালীন ছুটি এবং চিকিৎসাজনিত ছুটির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেছে। 99% চাকরি করে মেয়েরা, 1% চাকরি করে ছেলেরা, সব বেকার ঘুরে। ছেলে যদি গেটের সামনে যায় তাহলে ছেলে মানুষের চাকরি নাই, শুধু মেয়েদের।
আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। সেপ্টেম্বরের 10 দিনেই মারা গেছেন 19 জন আর আক্রান্ত প্রায় 4000। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন মোট 102 জন। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে শঙ্কা চিকিৎসক ও বিশেষজ্ঞদের। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের চিত্র। শয্যা খালি নেই, মেঝেতেই রাখা হয়েছে রোগীদের। বলা ধরা পড়ছে, রিপোর্ট বের করছি, আলট্রাসাউন্ড করছি, পরীক্ষা নিরীক্ষা করছি, ওইখানে ধরা পড়ছে। বলা মেডিকেল ভর্তি করছে, ওরা চিকিৎসা দিতে পারে না। প্রথমে বুঝতে পারি না, তো 3-4 দিন পরে পরীক্ষাটা করাইছি, তারপরে কালকে পজিটিভ আসছে। খিলগাঁও তিলপাপাড়া থেকে আসছি, 7 তারিখ এখানে ভর্তি হয়েছি। এই হাসপাতালে সেপ্টেম্বরের প্রথম 11 দিনে মোট ভর্তি হয়েছেন 1300-র বেশি ডেঙ্গু রোগী। মারা গেছেন 2 জন। আগস্ট মাসে চিকিৎসা নিয়েছেন প্রায় 3000। মৃত্যু হয়েছে 8 জনের। নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ এই জায়গার রোগীগুলো আসতেছে। আর ঢাকার ভিতরে তো বলতে পারেন মুগদা, মান্ডা এভাবেই সবসময় একটা রেড জোন হিসাবে পরিণত হয়। সাথে যাত্রাবাড়ি, শনির আকড়া, এখান থেকে রামপুরা, বনশ্রী, বাসব এসব জায়গার রোগীগুলো আসতেছে এখানে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বরের 11 তারিখ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় প্রায় 17000 রোগী। মৃত্যু হয়েছে 102 জনের। হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর অর্ধেকের বেশি ঢাকার বাইরের বাসিন্দা। এই তথ্য উঠে এসেছে পরিসংখ্যানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ডেঙ্গু নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে বলে শঙ্কা কীটতত্ত্ববিদদের। সেপ্টেম্বর মাস জুড়েই ডেঙ্গুর প্রকোপ থাকবে এবং এটিকে সেপ্টেম্বরে নিয়ন্ত্রণ করতে না পারলে অক্টোবর মাসেও পরিস্থিতি খারাপ হবে। তাই এই মুহূর্তে আমাদের 3টি কাজ করা খুব প্রয়োজন। একটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট, তৃতীয়টা হচ্ছে লার্ভিসাইডিং। এডিস মশা নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদও দিয়েছেন তিনি। আহমদ অনিক, একুশে টেলিভিশন, ঢাকা। আমন্ত্রণ আবারও দুপুরের 21-এর সংবাদে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে পালানোর সময় চট্টগ্রাম 6 আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি। সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আবদুল্লাপুর এলাকায় 2 সহযোগিতাকারী সহ তাকে আটক করা হয়। সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে। 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 6 আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হন ফজলে করিম। পরে আবারও আওয়ামী লীগের সংসদ সদস্য হন তিনি। রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পার্বত্য চট্টগ্রামের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন ফজলে করিম। সেনাবাহিনীর 2 পদস্থ কর্মকর্তাকে বরখাস্ত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে বরখাস্ত এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে অকালীন বাধ্যতামূলক অবসর দেয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই 2 কর্মকর্তার ব্যাপারে পৃথক 2টি আদেশ জারি করা হয়। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানের আগে সেনা সদর দপ্তরে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। আর দেশে ছাত্র জনতার অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। শেষ করছি দুপুরের 21-এ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। হত্যা মামলায় আদালতে আসাদুজ্জামান মিয়া দুর্নীতির টাকায় কিনেছেন শত শত একর জমি। আশুলিয়ায় আজও 2 শতাধিক কারখানা বন্ধ, শ্রীপুরে শ্রমিক বিক্ষোভ। আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, সেপ্টেম্বরে মৃত্যু 19, আক্রান্ত 4000, দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।